নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা আপনাদের দেখাবো মুম্বাইয়ের স্টক ব্রোকার জিতেন ব্যাসের রহস্যময় খুনের দ্বিতীয় তথা শেষ ভাগ। 15 ডিসেম্বর 2012 গুজরাটের বাসাদের কাছে কয়েকজন গ্রামবাসী রাস্তার পাশে একটা গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখল। গাড়িতে রক্তের দাগ লেগেছিল আর কাছেই 55 থেকে 60 বছর বয়স্ক একজন লোকের লাশ পড়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখে লোকটা মারা গেছে আর দেখে মনে হয় কোনো ধারালো জিনিস দিয়ে তাকে আঘাত করা হয়েছে। পুলিশ ওই লোকটার পোশাক বা ব্যাগ থেকে এমন কিছু পায় না যাতে লোকটাকে শনাক্ত করা যায়, যদিও গাড়ির মধ্যে একটা মহিলার ওড়না পাওয়া যায় আর সাথে একটা টাটকা সবজির ব্যাগ। পুলিশের ধারণা হয় কোনো মহিলার বডি হয়তো কাছাকাছি পাওয়া যাবে। ওখানে একটা লাশ ছাড়া আর কিছুই পায়নি পুলিশ। পোস্টমর্টেম করা হয়, তাতে জানা যায় লোকটা খুন হয়েছে। গাড়িতে খোঁজাখুঁজি করে পুলিশ টেলিফোন নাম্বারের একটা ডায়েরি পায়। তারা ওই ডায়েরির নাম্বারে কল করে লাশ শনাক্ত করার চেষ্টা করতে শুরু করে। তার মধ্যে একটা নাম্বার ছিল মুম্বাইয়ের বরিভালির বাসিন্দা মুকেশ গোলাটিয়ার। মুকেশ বলে হয়তো ওই গাড়ি স্টক ব্রোকার জিতেন ব্যাসের। মুকেশের সঙ্গে জিতেনের আলাপ করিয়েছিলেন ওনার কাকা অম্বালাল। অম্বালালের থেকে পুলিশ জিতেনের বাড়ির নম্বর পায়। জিতেনের খুনের খবর পেয়ে জিতেনের স্ত্রী নন্দিনী আর ছেলে কৌশল প্রচন্ড আঘাত পায়। জিতেনের কাজিন অনিল ব্যাসের সঙ্গে তারা সানন্দে আসে, যেখানে জিতেনের লাশটা একটা হাসপাতালে রাখা ছিল। ওরা লাশ শনাক্ত করেন। জানা যায় যে জিতেন ব্যাস এক সপ্তাহ আগে অর্থাৎ 8ই ডিসেম্বর আহমেদাবাদ এসেছিলেন। জিতেন প্রায়ই আহমেদাবাদ যাওয়া আসা করতেন, কিন্তু উনি আহমেদাবাদে কেন আসতেন আর মুম্বাই কবে ফিরবেন সেটা কেউ জানত না। অনিল ব্যাসের সঙ্গে জিতেনের শেষবার যখন কথা হয় তখন উনি আহমেদাবাদের মণিনগরে ছিলেন। জিতেনের পরিবার অস্বীকার করে যে জিতেনের সঙ্গে কোনো মহিলার সম্পর্ক ছিল। একটা মহিলার ওড়না ছাড়া কোনো সূত্র পাওয়া যায় না। তাও বোরসাদ পুলিশ জিতেন ব্যাসের খুনির সন্ধান করতে শুরু করে। জিতেনের স্টক ব্রোকিং সার্কেলস আর ওনার অফিস থেকে জানা যায় যে জিতেন ব্যাস একজন উদার মনের মানুষ ছিলেন আর ওনার কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। উনি একটা কলেজের পড়ুয়াদের স্কলারশিপও দিতেন। কলেজের প্রিন্সিপালের থেকেও এটাই জানা যায় যে জিতেন ব্যাস একজন উদার মনের মানুষ ছিলেন আর অভাবী মানুষদের সাহায্য করতেন। পুলিশ কলেজ থেকে সেই লিস্ট জোগাড় করে যাতে সেই সব স্টুডেন্টের নাম ছিল যাদের জিতেন স্কলারশিপ দিয়েছিলেন। সেই লিস্ট পুলিশকে সুরাটে কর্মরত অঙ্কুশ পান্ডিয়ার কাছে নিয়ে যায়। অঙ্কুশ পুলিশকে বলে যে 2 বছর আগে জিতেন ব্যাস তাকে স্কলারশিপ দিয়েছিলেন। এছাড়া কেসের ব্যাপারে অন্য কোনো লিড অঙ্কুশ দিতে পারে না। জিতেনের মোবাইল পাওয়া যায় না আর তার শেষ লোকেশন আহমেদাবাদের মণিনগরে দেখায়। তাই পুলিশ আহমেদাবাদের মণিনগরের হোটেলগুলোতে খোঁজ খবর শুরু করে। অনেকগুলো হোটেলে খোঁজ খবরের পর পুলিশ সেই হোটেলে পৌঁছায় যেখানে জিতেন ব্যাস 15ই ডিসেম্বর সকালে চেক আউট করেছিলেন। হোটেল ম্যানেজার পুলিশকে বলে যে জিতেন ব্যাস তাদের রেগুলার ক্লায়েন্ট ছিলেন আর উনি প্রায়ই ওই হোটেলে এসে থাকতেন। পুলিশ যখন ওই ওড়না হোটেলের ম্যানেজারকে দেখায়, সে সঙ্গে সঙ্গে চিনে যায় যে এটা সেই মহিলার যে সেদিন জিতেন ব্যাসের সঙ্গে চেক আউটের সময় ছিল। কিন্তু ম্যানেজার সেই মহিলার ব্যাপারে আর কিচ্ছু জানে না। একজন রুম সার্ভিস বয় যে জিতেনের জিনিস গাড়িতে তুলে দিয়েছিল তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই রুম সার্ভিস বয় পুলিশকে বলে যে জিতেন আর ওই মহিলার কথাবার্তা সে শুনেছিল, যাতে ওই মহিলা বলছিল যে সে 2 মাসের কার ড্রাইভিং কোর্স মাত্র 15 দিনে কমপ্লিট করে ফেলেছিল আর তার লাইসেন্সও হয়ে গেছে। এই তথ্য নিয়ে পুলিশ আহমেদাবাদের সমস্ত কার ড্রাইভিং স্কুলে জিজ্ঞাসাবাদ করে আর অখিল ড্রাইভিং স্কুল থেকে তারা ওই মহিলার ব্যাপারে কিছু খোঁজ খবর পায়। অখিল ড্রাইভিং স্কুলের ট্রেনার অখিল পুলিশকে বলে সেই মহিলার বয়স প্রায় 28 বছরের মতো আর সে 15 দিনে ড্রাইভিং শিখে গিয়েছিল, কিন্তু তার কাছে ওই মহিলার মোবাইল নাম্বার বা অ্যাড্রেস নেই। সেই ওকে মণিনগরের জীবন কমপ্লেক্সের বাইরে থেকে পিক করতো আর ড্রাইভিং সেশনের পর তাকে সেখানেই ছেড়ে আসতো। এবার তারপর স্যার ওর লাইসেন্সের কোনো দরকার ছিল না, এই জন্য আমি ওকে 15 দিনে 1500 টাকা চেয়েছিলাম। মেয়েদের ওপর ছেলেরা সবসময় তাড়াতাড়ি বিশ্বাস করে ফেলে, এটাই ভুল হয়ে গেছে। ও জীবন কমপ্লেক্সে চাকরি করতো? সেটা তো জানি না, তবে রোজ ওখানেই দেখা হতো। এই জীবন কমপ্লেক্সটা কোথায়? এই তো এইখানেই, মণিনগরে। স্বপ্না, সব দোকানে খোঁজ নাও এই নামের কোনো মেয়েকে কেউ চেনে কিনা। ইয়েস স্যার। তুমি এদিকে যাও। স্বপ্না, ও তো আমাদের এখানে ফ্যাশন ডিজাইনের কাজ করত আর নভেম্বরের লাস্ট উইক পর্যন্ত এখানেই ছিল। এখনো কোথায় কাজ করে জানি না স্যার। আপনার কাছে কোনো ওর ফোন নাম্বার বা অ্যাড্রেস আছে? 1 মিনিট স্যার।
হ্যাঁ স্যার, ওর নাম্বার হলো 44456789 স্বপ্না পান্ডিয়া। পান্ডিয়া? স্বপ্না পান্ডিয়া? হ্যাঁ, স্বপ্না পান্ডিয়া এখানেই মণিনগরেই তো কোথাও থাকে, তবে স্যার আমার কাছে অ্যাড্রেস নেই। স্বপ্না পান্ডিয়া? স্যার ফোন এখনো বন্ধ। হ্যাঁ, স্বপ্নার ফোন এখনো বন্ধ। আচ্ছা, তোমার ওই ছেলেটার কথা মনে আছে যার সাথে আমরা সুরাটে দেখা করেছিলাম? যাকে জিতেন ব্যাস স্কলারশিপ দিয়েছিলেন। এক্স্যাক্টলি। এক্সকিউজ মি স্যার। মিস্টার অঙ্কুশ পান্ডিয়া? হ্যাঁ, আপনার সাথে ফোনে কথা হয়েছিল। অঙ্কুশ পান্ডিয়া, অঙ্কুশ পান্ডিয়া, স্বপ্না পান্ডিয়া। হ্যালো আমি ইন্সপেক্টর আন্তানি বলছি। স্বপ্না পান্ডিয়াকে চেনো? স্যার, ও আমার বড় দিদি। কি হয়েছে? আহমেদাবাদে থাকে। হ্যাঁ স্যার, কিন্তু মণিনগরে? হ্যাঁ, মা বাবার সাথে থাকে, কিন্তু স্যার। ফ্যাশন ডিজাইনার? হ্যাঁ স্যার, কিন্তু ব্যাপারটা কি? আপনি এত কথা জিজ্ঞাসা করছেন কেন? ওর ঠিকানা বল। স্যার স্যার ব্যাপারটা কি বলবেন আমাকে? আহমেদাবাদে ওর ঠিকানা বল তাড়াতাড়ি। আর শোন, ওকে এই ব্যাপারে ইনফর্ম করবি না, তাহলে ওর সাথে সাথে তুইও এই ব্যাপারে জড়িয়ে যাবি, বুঝলি? হ্যাঁ, আপনি কি? বরসাত পুলিশ। স্বপ্না পান্ডিয়া বাড়িতে আছে? আগে হ্যাঁ, এই ওড়নাটা আমারই। এই ওড়না আপনি 15ই ডিসেম্বর জিতেন ব্যাসের গাড়িতে ছেড়ে এসেছিলেন, যখন উনি গ্র্যান্ড হোটেল থেকে চেক আউট করেছিলেন। আগে হ্যাঁ, ইনফ্যাক্ট আমি ওনার কারও ড্রাইভ করেছিলাম। তারপরে আমি ওনাকে আমার বাড়িতে লাঞ্চের জন্য নিয়ে আসি। ওনাকে লাঞ্চ করানোর পর আপনি ওনাকে ভাসাত নিয়ে গিয়েছিলেন, আর ওখানে নিয়ে গিয়ে ওনাকে খুন করলেন। কি? খুন? আগে হ্যাঁ, মার্ডার। খুন হয়ে গেছে? আপনি সব কি বাজে কথা বলছেন? আমি ওনাকে এখানে লাঞ্চের জন্য নিয়ে আসি। জিতেন বাবু নমস্কার, আসুন না। জিতেন ব্যাসবাবু আমাদের সঙ্গে লাঞ্চ করেন, আর লাঞ্চ করার পরে উনি এখান থেকে চলে যান। আর হ্যাঁ, এই ওনারটা ওনার গাড়িতেই থেকে যায়। ওনার যাওয়ার পরে আমার মনে পড়ে, এই জন্য ওনাকে অনেকবার ফোনও করেছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পারছি যে উনি কেন আমার ফোন ধরছিলেন না। কারণ আহমেদাবাদ থেকে মুম্বাই আসার পথে ভাসাতে ওনার খুন হয়ে যায়। স্যার, আমিও আপনাকে এটাই বলছি যে ওনার মৃত্যুর খবর শুনে আমিও শকড। মিস স্বপ্না পান্ডিয়া, চেহারা দেখে তো মনে হচ্ছে আপনি শিক্ষিত। একটা কথা আছে, নিশ্চয়ই শুনেছেন, দেয়ার ইজ নাথিং লাইক এ পারফেক্ট ক্রাইম। আপনি বলতে কি চাইছেন? পারফেক্ট ক্রাইম তাকেই বলে যেখানে সঠিকভাবে তদন্ত করা হয় না। গত 2 ঘন্টা ধরে জিতেন ব্যাসের মৃত্যুর ব্যাপারে আপনারা যতটা শক আর এতটা ইনোসেন্ট হওয়ার চেষ্টা করছিলেন, ততক্ষণে আপনাদের ফোন রেকর্ড চেক করেছি। মিস স্বপ্না, আপনার ফোন যদিও এখনো সুইচ অফ, কিন্তু 15ই ডিসেম্বর আপনার ওড়না শুধুমাত্র যে জিতেন ব্যাসের গাড়িতে ছিল তাই নয়, এমনকি বিকেল 4:30 পর্যন্ত আপনার এবং আপনার মায়ের মোবাইলের ফোন লোকেশন ওয়াসাতে ছিল, বিকেল 4:30 পর্যন্ত। তারপরে আপনারা আহমেদাবাদ ফেরেন। অদ্ভুত যোগাযোগ, তাই না? তাহলে যাওয়া যাক। স্বপ্না পান্ডিয়া আর তার মা সঙ্গীতা পান্ডিয়া অবশেষে পুলিশ ওনাদের কাছে পৌঁছে গেল। পুলিশের কাছে নির্দিষ্ট প্রমাণ ছিল যে ওনারা দুজন সেখানে উপস্থিত ছিলেন যেখানে জিতেন ব্যাসের লাশ পাওয়া যায়।
কিন্তু এই রহস্য এখনো চাপা পড়েই ছিল যে জিতেন ব্যাসের মার্ডার কেন করা হয়েছিল, এই অপরাধের উদ্দেশ্য কি ছিল, আর সত্যি কি এই অপরাধের সতর্কবার্তা কেউ শোনেনি? এবছরের সবথেকে প্রমিসিং স্টুডেন্টের অ্যাওয়ার্ড পাচ্ছে দিব্যা কামত। আর সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের মধ্যে বেস্ট স্টুডেন্টের অ্যাওয়ার্ড পাচ্ছে অঙ্কুশ পান্ডিয়া। শুনেছি আপনি খুব মহান, সবাইকে সাহায্য করেন। হ্যাঁ, লোকে এরকম বলে, কিন্তু আমি বিশ্বাস করি না। হ্যাঁ, আমার কাছে যা আছে সেটা বেশি আছে, তাই ভাগ করে দিই। বুঝতে পারছি না কিভাবে যে বলি। আপনি তো আমার ছেলেকে দেখলেনই, ওই যে অঙ্কুশ পান্ডিয়া। হ্যাঁ, পড়াশোনায় খুবই ভালো, আর আমরা চাইও যে ও অনেক দূর পড়ে। কিন্তু আপনি চাইছেন ওকে আমি পড়াশোনায় সাহায্য করি? অ্যাকচুয়ালি খুবই উপকৃত হব যদি আপনি এ ব্যাপারে। নিশ্চয়ই ভাবতে পারি, ব্যাপারে আমরা দেখা করতে পারি, এই ব্যাপারে আলোচনা করতে পারি। আপনার ঘরে যাওয়ার আগে আপনার প্রতিবেশীকে কিছু জিজ্ঞাসাবাদ করেছিলাম, খুব প্রশংসা করলো তারা। বেশি কিছু তো আমি বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, 2 বছরে হঠাৎ করে পান্ডিয়া বাবুর ঘরে অনেক পরিবর্তন হতে লাগলো। যেমন সঙ্গীতার স্বামী ঘনশ্যাম রিটায়ার্ড, খুব বেশি রোজগার তো করতেন না, মিডিল ক্লাস লোক ছিলেন। কিন্তু হঠাৎ করে ঘরে অনেক টাকা আসতে লাগলো। 2 বছরে এইসব হয়েছে। ভগবানই জানে কোথা থেকে এত টাকা এলো যে ওদের আদব কায়দাই বদলে গেল। সাহেব, সোসাইটিতে অনেক কথা উঠলো, যেখানে ধোঁয়া সেখানে আগুন তো হবেই। লোকেরা কানাঘুষো করতে লাগলো। মা মেয়ে দুজনের চালচলন ঠিক নয়। যেদিন জিতেন ব্যাসের খুন হয় সেদিন আপনাদের দুজনের বাসতে থাকা, আর যেদিন জিতেন ব্যাস মণিনগরের গ্র্যান্ড হোটেল থেকে চেক আউট করে তখন তার সাথে আপনার থাকা, আর জিতেন ব্যাসের গাড়িতে আপনার ওড়না পাওয়া, এই সব কিছু প্রমাণ করতে যথেষ্ট যে ওনার খুনে আপনাদের দুজনের হাত আছে। তো আপনাদের দুজনের কাছে মাত্র একটাই অপশন আছে, সত্যি বলার, শুধু সত্যি। আমি আপনার সঙ্গে আলাদা কথা বলতে পারি? শুধু 5 মিনিট। বসুন, বলুন। পারফেক্ট ক্রাইম বলে কিছুই হয় না, আমি মেনে নিচ্ছি। আর আমি এটাও মেনে নিচ্ছি যেটা আপনি আমাকে বললেন, যে পারফেক্ট ক্রাইম তখনই সম্ভব যখন সেখানে ঠিকভাবে তদন্ত করা হয় না, অথবা করাই হয় না। কি চাও? টাকা দিতে রাজি আছি আমি এই কেসটাকে বন্ধ করার জন্য। কত? আপনার কত চাই? ইট ডিপেন্ডস। এই অপরাধ কেন হলো, কি করে হলো, তাতে আপনার কি যায় আসে? ম্যাডাম, যেটা শেষ করতে হবে সেটা শুরু কি করে হলো, কেন হলো জানতে হবে। আই মিন, এটা তো পরিষ্কার যে খুন তুমি করেছো, কিন্তু এটা কিভাবে হলো, কেন হলো সেটা তো জানতে হবে, যাতে আমি প্রমাণ লোপাট করতে পারি। আমি এই কেসের ইনভেস্টিগেশন অফিসার, তাই আমাকে কেস তো ফাইল করতে হবে। এই কেসে কোনো প্রোগ্রেস হয়েছে কি হয়নি, আর যদি না হয় কেন হয়নি এটা তো বলতে হবে। যখন তুমি আমাকে বলবে এই খুন কেন হয়েছে, কিভাবে হয়েছে, তবে তো আমি ঠিক করতে পারবো এই কেসটাকে সালটাবো কি করে, আর সালটানোর নগদ কত পাওয়া যাবে। ঠিক আছে, আমি সব বলবো, কিন্তু আপনি আমার মাকে এই সব কিছুর থেকে দূরে রাখবেন। ডান। আমার মায়ের জিতেন ব্যাসের সঙ্গে কলেজ ফাংশনে আলাপ হয়, যেখানে আমার ভাই অঙ্কুশ পড়াশোনা করে।
আমরা খুব গরিব ছিলাম, ব্যাস কোনো রকমের দিন চলে যেত। আমার বাবাও বিশেষ রোজগার করতেন না, আর এখন তো উনি রিটায়ার করে গেছেন। জিতেন ব্যাস একজন বড় মনের মানুষ ছিলেন। উনি আমার ভাই অঙ্কুশকে স্কলারশিপও দিয়েছিলেন। আমার মায়ের অ্যাফেয়ার জিতেন ব্যাসের সঙ্গে চলছিল। জিতেন, তোমার বউ আমার কথা জানে না? না, জেনে কি করবে? তোমার স্বামী তিনি জানেন? ও জেনে কি করবে? এমনিতেও কি আসে যায়। জীবনে কোন সুখটাই বা পেয়েছি ওর কাছ থেকে আমি। জিতেন ব্যাস গত 2 বছর ধরে প্রায়ই আহমেদাবাদ আসছিলেন আমার মায়ের সাথে সময় কাটাতে। আর আমি তো কোনো বাচ্চা মেয়ে নই যে বুঝতে পারবে না যে কি চলছে। তুমি তোমার মাকে কোনোদিন আটকানোর চেষ্টা করোনি? আমার মা আমার বাবার সঙ্গে খুশি ছিলেন না। আর আমি এটাও জানতাম যে জিতেন ব্যাস আমার মায়ের উপর অনেক টাকা খরচ করছিলেন, আর আর খরচ করার মতন ছিলও অনেক। আর তাছাড়া টাকা কার না দরকার? জিতেন ব্যাসের টাকায় আমাদের ভেসে যাওয়া সংসার বাঁচতে শুরু করে। জিতেন ব্যাসের সঙ্গে তোমার মার অ্যাফেয়ার ছিল, সেটা তুমি জানতে? জিতেন ব্যাসের ফ্যামিলি জানতো না? জিতেন ব্যাসের টাকা দিয়ে তোমাদের সমস্ত চাহিদা পূরণ হচ্ছিল, তাহলে ওকে কেন মারলে? ওয়াও, কি বিশাল জমি না? এখানে আমি একটা বাংলো তৈরি করতে চাই। সত্যি? আমাদের দুজনের জন্য? আচ্ছা, এই জমিটার দাম কত হবে? গেস করো। 1 কোটি? ক্লোজ। শুধু একটা জিরো বসিয়ে দাও। কোটি? জিতেন, 1 বছর হয়ে গেল আমরা একসাথে আছি। এই সম্পর্কে না কোনো বন্ধন আছে, না কোনো সীমা। তুমি কি বলতে চাইছো? জিতেন, যদি আমি এটা বলি যে তুমি ওই জমিটা আমার নামে করে দাও, তো? তাহলে এটাই আমি বলবো, ভুলে যাও। জিতেন, আমাদের মধ্যে যে সম্পর্ক আছে তার জন্যও নয়। কোনো কিছু অভাব রেখেছি তোমার? পায়ের ওপর পা তুলে আছো। কিন্তু এমন কিছু তো থাকা উচিত যেটা শুধু আমার। আমি কিছু বেশি চেয়ে ফেললাম কি? অনেক বেশি প্রয়োজন, আরো বেশি বেশি টাকা, গয়না, একটা আরামদায়ক জীবন। আমার মা আগে এসব কখনো দেখেনি। উনি শুধু দারিদ্র্যই দেখেছিলেন। আর যখন এই ভদ্রলোক আমার মায়ের জীবনে আসেন, উনি আমার মাকে অনেক দিয়েছেন। কিছু আশাও পূরণ হয়েছে, আর কিছু পূরণ করার আশা জন্মায়। আর জিতেন ব্যাস যখন তোমাদের এই নতুন চাহিদাগুলোকে পূরণ করতে রাজি হলেন না, তখন তোমরা দুজনে প্ল্যান করে ওকেই মেরে দিলে। ও আমার মাকে কথা দিয়েছিল যে ওই জমিটা আমার মায়ের নামে করে দেবে, কিন্তু সেও একটা ডিমান্ড রেখেছিল। টাকা যদি কাছে থাকে তাহলে জীবনটা খুব সহজ হয়। মানুষ নিজের সব স্বপ্ন পূরণ করতে পারে, সে তা যেমন করেই হোক সব সুখ আদায় করে নেয়। টাকা যদি কাছে থাকে তাহলে দুঃখ অনেক পিছনে পড়ে থাকে।
আর আমরা অনেক এগিয়ে যেতে পারি। তাই শুধু টাকা থাকা দরকার। দেখ, আমি তোকে আর অঙ্কুশকে একটা ভালো জীবন দিতে চাই, খুব ভালো জীবন। কিন্তু তুই তো জানিস তোর বাবার যেটুকু ইনকাম তাতে তো কোনো চাহিদাই পূরণ হয় না। মা, আমাদের কাছে শুধু এই একটাই সুযোগ, আমাদের সবার জীবন বদলে যাবে, এই সব কিছু পাল্টে যাবে। জিতেন সেটা পেয়ে গিয়েছিল যেটা ওর দরকার ছিল, কিন্তু যেটা আমাদের দরকার ছিল সেটাও দিচ্ছিল না। বারবার কথা এড়িয়ে যাচ্ছিল। জিতেন, তুমি আমাকে ঠকাচ্ছ? তুমি তো উত্তেজিত হচ্ছ কেন? শান্তিতে চাটা খেতে দাও। কিন্তু তুমি কথা দিয়েছিলে আমাকে যে ওই জমিটা আমার নামে করে দেবে, সেজন্য স্বপ্নাকেও আমি তোমার কাছে পাঠিয়ে দিয়েছিলাম। সঙ্গীতা, তুমি এমন তাড়াহুড়ো করতে শুরু করেছো জানি 2-1 দিনের মধ্যে আমি মরে যাব। মরবো কি? কিন্তু তুমি কথা দিয়েছিলে আমাকে। তুমি এমন করছো যেন তোমাকে আমি রাস্তায় ফেলে দিয়েছি। ভালোভাবেই তো জীবন কাটছে তোমার, যা চাইছো দিচ্ছি। মানুষের জীবনের সীমারেখা পেরিয়ে স্বপ্ন দেখাটা উচিত নয়। Plot measuring 9680 square yard, Lonavala, Maharashtra. Plot number 12B. The name of Mr. Jiten Vyas, resident of ঠিকানা 1203 দিওয়ান হাইটস, প্রসাদ লেন। 1203 দিওয়ান হাইটস, প্রসাদ লেন। জিতেন, জিতেন, আমি যাচ্ছি। ওকে, গুড নাইট, পরে দেখা হবে। জিতেন, আমি ভাবছিলাম যে আমি ক্যামব্রিজ থেকে করেসপন্ডেন্টের একটা কোর্স করব, ফ্যাশন ডিজাইনিং এর। খুব ভালো কথা, করে ফেলো। আমার তার জন্য একজন স্পন্সর চাই। চিন্তা করো না, আমার নামটা লিখে দাও। আপনার নাম তুমি আগে থেকেই দিয়ে দিয়েছি। তাহলে আসলে হয়েছে কি, আমার এই ফর্মটাতে আপনার সিগনেচার চাই, আমাকে কালই সাবমিট করতে হবে। জিতেন, আপনি শুনছেন তো? আমার এই ফর্মে আপনার সাইন চাই, আমি কালকেই সাবমিট করব। এটা প্লিজ করে দিন। কোথায়? এই নিন। লাস্ট। আমি জিতেন ব্যাসের ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছিলাম, আর তারপর জমির লিগ্যাল পেপারে সাইন করিয়ে নিয়েছিলাম, আর ওই জমিটা আমাদের নামে হয়ে যায়।
জিতেন ব্যাসের ওয়াইফ এ ব্যাপারে কিছু জানতেন না? না, উনি কিছুই জানতেন না। তো জমি তোমার এবং তোমার মায়ের নামে ট্রান্সফার হয়ে গিয়েছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। আমাদের নামে তো হয়ে গিয়েছিল, কিন্তু আমাদের হয়নি। জমির কাগজপত্র তো আমাদের নামেই হলো, কিন্তু জিতেন যখন খুশি আমাদের কোর্টে ডাকতে পারে। এত কিছু করার পরেও ওই জমিটা আমরা পাবো না? স্বেচ্ছায় তো দেবে না, কখনো না। তাহলে কি করতে হবে? জমি তো এবার আমরা নেবই, যে কোনো মূল্যে। জিতেন ব্যাসের ফ্যামিলি না তো ওর অ্যাফেয়ারের ব্যাপারে জানতো, আর না জানতো ওর লোনাভলার জমির ব্যাপারে। যদি ওই জমিটা আমাদের নামে হয়ে যেত তাহলে জিতেন ব্যাসের ফ্যামিলি কখনো জানতে পারতো না। কিন্তু ওই জমিটা আমাদের কাছে আসার জন্য জিতেন ব্যাসের দূরে যাওয়াটা দরকার ছিল, অনেক দূরে। আমি না ড্রাইভিং শিখতে চাই। শিখিয়ে দেবো তো, কোনো ব্যাপার নয়। আজ গাড়ি আমি চালাবো। ড্রাইভিংটা ভালো করে শিখেছে তো? 2 মাসের কোর্স ছিল আর আমি 15 দিনের মধ্যে শিখে ফেলেছি। জিতেন বাবু নমস্কার, আসুন না। কি হয়েছে, আপনার শরীর ঠিক আছে তো? কিরম বমি বমি লাগছে। এই অবস্থায় আপনি মুম্বাই অবধি কি করে ড্রাইভ করবেন? আজ থাকতে পারবো না, কালকে একটা জরুরি কাজ আছে। মাম্মি, আমি একটা কাজ করি, আমি এনার কার ড্রাইভ করে এনাকে মুম্বাইতে ছেড়ে আসি, ফেরার সময় আমি ট্রেনে ফিরে আসবো। না না না, দেখুন এই অবস্থায় আপনার ড্রাইভ করা একদম সেফ নয়। চিন্তা নেই, আমি চলে যেতে পারবো, কোনো অসুবিধা নেই। না না, আপনি একলা একদম যাবেন না, স্বপ্নাই নিয়ে যাবে আপনাকে। একটা কাজ করলে হয়, আমিও সঙ্গে যাই, সুরাটে নেমে যাব। অঙ্কুশের সঙ্গে অনেকদিন ধরে দেখা হয়নি, সেই জন্য ওর সাথে দেখাও করে নিতে পারবো। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে, 1টা বেজে গেছে। জিতেন ব্যাসের অসুস্থ হবার প্ল্যানিং আগের দিন রাতেই হয়ে গিয়েছিল, যাতে আমি সুযোগ পাই জিতেনের কার ড্রাইভ করার। আনন্দের দিকে ঘোরা। আনন্দ? আনন্দ কেন? আপনি আরাম করুন না, আমি তো স্বপ্নাকে বলছিলাম, আসলে কি এক্সপ্রেস হাইওয়ে থেকে আনন্দের দিকে যদি ঘুরিয়ে নেয় তাজা কিছু সবজি কিনে নিতে পারি। অঙ্কুশকে নিজের হাতে রান্না করে খাওয়াতে চাই তো, তাই জন্য ব্যাস।
চল তাড়াতাড়ি পালা এখান থেকে। এখনো তো মরেনিও। আরে মরে যাবে, হাতে শিরা কেটে দিয়েছি তো। চল তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটা কাজ করি, স্টেশনের দিকে যাই, আহমেদাবাদের ট্রেন ধরে নেব। চল তাড়াতাড়ি কর। মা, মা আমার ওড়না। কি? মা আমার ওড়নাটা গাড়িতেই রয়ে গেছে। হে ভগবান, নিজের জিনিসপত্র ঠিক করে রাখতে পারিস না? চল তাড়াতাড়ি কর, নিয়ে আসি। ও কোথায় গেল? ও আবার বেঁচে নেই তো? চল তাড়াতাড়ি কর, পালা তাড়াতাড়ি। মা, আমরা ধরা পড়ে যাব না তো? তুই চিন্তা করিস না, বাঁচবেই না ও। এমনি তো ওর পার্স থেকে সব জিনিস বের করে নিয়েছিলাম আমি, কেউ জানতেই পারবে না যে ও কে ছিল। মা, এই ফোনটা কার বাজছে? হয়তো বাথরুম থেকে আওয়াজটা আসছে, আমি এক্ষুনি দেখছি, তুই এখানেই থাক। এই দেখ, জিতেন নিজের মোবাইল বাথরুমেই ফেলে রেখে গেছে। মা তাড়াতাড়ি সুইচ অফ করো, তাড়াতাড়ি। গল্প এখানেই শেষ। এখন ওই জমিতে ক্লেম করার মতন আর কেউ নেই। ওই জমিটা আমাদেরই, পুরো 10 কোটি টাকার জমি। তো এবার বলুন, কত টাকা চান আপনি? এত তাড়াহুড়ো কিসের? প্রথমে তোমার মাকে তো জিজ্ঞাসা করি, তুমি যেটা বলছো সেটা সত্যি না মিথ্যে। তাতে কি আসে যায়? যায় আসে ম্যাডাম, আমাদেরও পিঠ বাঁচাতে হবে। কাল যদি আমার জায়গায় অন্য অফিসার আসে এবং এই কেসে হাত দেয়, আর যদি অন্য কোনো গল্প আসে, তখন আমি তো গেলাম। তো শুনে নিয়েছেন? এনি ডাউট? নো ডাউট। তোমাদের মামের গল্প একদম সেম, একদম জেরক্স। তো বলুন, কত চাই? গরিব হওয়া পাপ নয়, উঁচু স্বপ্ন দেখাও পাপ নয়, বড় হওয়ার চেষ্টা করাও অপরাধ নয়, কিন্তু অন্য কারোর জিনিসকে বেআইনিভাবে নিজের বানানোর চেষ্টা করা অপরাধ, মস্ত বড় অপরাধ। কারণ কোনো অন্যের জিনিস কখনোই তোমাদের হতে পারে না। এর জন্য যত বড় বুদ্ধি লাগাও না কেন, যত বড় ষড়যন্ত্রই করো না কেন। উপদেশ ছাড়ুন, জমিটা পুরো 10 কোটির। আপনার যতটা চাই আমরা দিয়ে দেব, আপনি শুধু এই কেসটা বন্ধ করে দিন। আপনারা বোধহয় আমাকে চেনেন না, তাই আমার পুলিশ স্টেশনে বসে আমাকে ঘুষ দেবার চেষ্টা করছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন,
কখনোই ভাববেন না যে সমস্ত পুলিশকেই টাকা দিয়ে কেনা যায় অথবা তারা বিক্রি হয়। মোটা চার্জশিট দেব, আপনাদের কথা দিলাম। দ্যাটস দ্য প্রমিস। বাবা, বাবা তুমি আমার সাথে সুরাটে চলো। আমি তোমাকে এখানে একা থাকতে দেব না। উনি এতটাই অখুশি ছিলেন আমাকে নিয়ে, এতটাই। স্বপ্না আর সঙ্গীতা এখন পুলিশ হেফাজতে আছে। পুলিশ চার্জশিট ফাইল করার প্রক্রিয়া চালাচ্ছে। সঙ্গীতার ছেলে আর স্বপ্নার ভাই অঙ্কুশ এই ব্যাপারে ঠিক ততটাই অজ্ঞাত ছিল যতটা ছিল জিতেনের স্ত্রী আর তার ছেলে। জিতেন ব্যাসের দ্বিমুখী জীবন সম্পর্কে কেউ কিচ্ছু জানত না। অঙ্কুশ এখন তার বাবাকে সুরাটে নিয়ে গেছে। একটা সোজা সাপটা সত্যি হলো যে যখনই কোনো মানুষের মাথা কোনো অপরাধ করার কথা চিন্তা করে, তখন সেই মাথা সেই সময় নেগেটিভ থটসের অন্ধকারে হাবুডুবু খায়। সত্যিকে লুকোবার, সত্যিকে চাপা দেবার, প্রমাণ লোপাট করবার জন্য প্রাণপণ চেষ্টা করে। কিন্তু মানুষ যতই ধূর্ত হোক না কেন, অপরাধ করা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। অপরাধ ধরা পড়বে না, প্রকাশ্যে আসবে না, এমন হতে পারে না। জিতেনের পরিবার এই দুর্ঘটনায় খুবই ভেঙে পড়েছে, আর সঙ্গীতার আর স্বপ্নার পরিবারেরও একই অবস্থা। ছল, চাতুরি, ধূর্ততা, ষড়যন্ত্র এই সব কিছু করেও অন্য কারো জিনিস কিছুতেই নিজের হতে পারে না। আর এই সত্যি উভয় দিকেই প্রযোজ্য। আমরা যখনই এটা বলি দেয়ার ক্যান নেভার বি এ পারফেক্ট ক্রাইম, তখনই আমরা মানুষের থেকে এমন সব প্রতিক্রিয়া পাই যেখানে অসংখ্য উদাহরণ আছে যে সমাজের প্রভাবশালী মানুষেরা অপরাধ করেন আর বেঁচেও যান। এই কথাটা ভুল নয়। আমাদের কাছে অপরাধের এমন অনেক উদাহরণ আছে যেখানে পীড়িত ন্যায় পায়নি, অপরাধী সহজেই ছাড়া পেয়ে স্বাধীনভাবে ঘুরছে, টেবিলের নিচে লেনদেন হয়েছে আর সত্যি বিক্রি হয়ে গেছে। কিন্তু বিশ্বাস করুন, আমাদের কাছে এমন অনেক উদাহরণ আছে যেখানে পীড়িত ন্যায় পেয়েছে আর অপরাধী শাস্তি, তা সে যতই প্রভাবশালী হোক না কেন। আপনি যে কোনো দেশের ইতিহাস দেখুন, পৃথিবীর যতই ক্ষমতাশালী লোক হোক না কেন, কিন্তু অপরাধ করার পর সে সুখ, শান্তি আর আরামের জীবন পায় না। আপনারা ভুল ভাববেন না, আমরা ঈশ্বরের ন্যায় বা কোনো ডিভাইন রিট্রিবিউশনের কথা বলছি না। আমরা বলছি, আমরা উল্লেখ করছি পৃথিবীর একটা সোজা সাপটা নিয়মের কথা। আপনি যতটা দেবেন তার চেয়ে বেশি নিতে পারবেন না। এই কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, ক্রাইম নেভার পেজ। জয় হিন্দ।